হাই ফ্রেন্ডস, আমি ভিডিওগুলো আপলোড করছি যাদের বই পড়ার সময় নেই অথচ কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, বিভিন্ন কাজের সাথে যুক্ত আছো। তারা কানে হেডফোন লাগিয়ে ভালো করে মন দিয়ে শুনবে, দেখবে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। কিংবা অনেকের বইও নেই, আমি তাদের জন্য এই ভিডিওগুলো আপলোড করছি। আমি এখন ইন্ডিয়ান পলিটির উপরে কিছু ভিডিও আপলোড করব। ভারতের সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ, গ্রোথ অফ কনস্টিটিউশন আন্ডার দ্য কোম্পানি রুলস 1773 টু 1858, দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। এই আইন জারি করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হয়। গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হয় গভর্নর জেনারেল অফ বেঙ্গল নামে। গভর্নর অফ বম্বে এবং মাদ্রাজ প্রেসিডেন্টকে গভর্নর জেনারেল অফ বেঙ্গলের অধীনে রাখা হয়। একজন প্রধান বিচারপতি ও তিনজন বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অ্যাট ক্যালকাটা 1774 স্থাপিত হয়। কোম্পানির কর্মচারীদেরকে কোনো ব্যক্তিগত কাজে নিযুক্ত করা বন্ধ করা হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সহায়তা করার জন্য 4 সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কাউন্সিল গঠন করা হয়। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর ত্রুটি বিচ্যুতি সংশোধনের লক্ষ্যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 পাস হয়, যা অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত। কোম্পানির বাণিজ্যিক ও রাজনৈতিক কার্যকলাপ পৃথক করা হয়। বাণিজ্যিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য কোর্ট অফ ডিরেক্টরস এবং রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। গুরুত্ব: ভারতে কোম্পানির সাম্রাজ্যকে ব্রিটিশ পজিশনস ইন ইন্ডিয়া বলা হতো। কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ, কমার্শিয়াল ও প্রশাসনিক এক্সিকিউটিভ কার্যকলাপে ব্রিটিশ সরকারকে সর্বোচ্চ ক্ষমতা প্রদান করা হয়। চার্টার অ্যাক্ট 1813, এই আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া মনোপলি বাণিজ্যিক কার্যকলাপের অবসান ঘটে। অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারতে বাণিজ্য করার অধিকার দেওয়া হয়। খ্রিস্টান মিশনারিদের ভারতে ধর্মপ্রচারের অধিকার দেওয়া হয়। চার্টার অ্যাক্ট 1833, ভারতে ব্রিটিশ ইন্ডিয়া কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ। এটা কেবলমাত্র প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হয়। উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়। গভর্নর জেনারেল ও তার কাউন্সিলকে অবাধ ক্ষমতা প্রদান করা হয়। এ ল মেম্বার টু দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল ওয়াজ ইনক্লুডেড। চার্টার অ্যাক্ট 1853, ম্যাকওয়ালি কমিটি 1854 সালে সরকারি কর্মী নিয়োগে অবাধ প্রতিযোগিতায় ওপেন কম্পিটিশন ব্যবস্থা করেন। আইন বিভাগ, লেজিসলেটিভ ও শাসন বিভাগের এক্সিকিউটিভের মধ্যে পৃথকীকরণ করা হয়। কাউন্সিলে 6 জন অতিরিক্ত লেজিসলেটিভ কাউন্সিলর নিযুক্ত হন, যাদের মধ্যে থেকে একজন করে প্রাদেশিক সদস্য থাকবেন। দ্য ক্রাউন রুল 1858 থেকে 1947। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এই আইন অ্যাক্ট ফর দ্য গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নামে পরিচিত। লর্ড পামস্টন ছিলেন প্রধানমন্ত্রী যিনি এই আইন চালু করেন। লর্ড পামস্টন ছিলেন প্রধানমন্ত্রী যিনি এই আইন চালু করেন। ভারতবর্ষের শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে মহারানী ভিক্টোরিয়ার হাতে ন্যস্ত করা হয়। গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদের নামকরণ করা হয় ভাইসরয় অফ ইন্ডিয়া। ভাইসরয় ছিলেন ভারতের ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। ভারতের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। বোর্ড অফ কন্ট্রোল এবং বোর্ড অফ ডিরেক্টরস অবলুপ্তির মাধ্যমে ভারতের দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়। ভারত সচিব ছিলেন 15 সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়া চেয়ারম্যান। ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861, 3টি নতুন আইন পরিষদ যথা বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার্স এবং পাঞ্জাব কাউন্সিল গঠিত হয়। এই আইনের মাধ্যমে ভারতের বিচার ব্যবস্থার সংস্কার সাধন করা হয়। প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন স্টার্টেড বাই রিস্টোরিং দ্য লেজিসলেটিভ পাওয়ার টু বম্বে অ্যান্ড মাদ্রাজ প্রেসিডেন্সি। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজের হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। আংশিকভাবে প্রাদেশিক আইনসভাগুলিকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়। ভাইসরয়ের হাতে অর্ডিন্যান্স, রুলস অ্যান্ড অর্ডার্স জারি করার ক্ষমতা অর্পণ করা হয়। অর্ডিন্যান্সের মেয়াদ 6 মাস পর্যন্ত বলবৎ থাকত। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 আইনসভাকে লেজিসলেটিভ কাউন্সিল বাজেট পর্যালোচনা
করার ক্ষমতা প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট কোর্ট, মিউনিসিপ্যালিটি, জমিদার, চেম্বার অফ কমার্সকে প্রাদেশিক কাউন্সিলের সদস্য নিয়োগে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হয়। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, এই আইন মল্লে মিন্টো সংস্কার আইন নামে পরিচিত। লর্ড মল্লে ছিলেন সচিব এবং লর্ড মিন্টো ছিলেন ভাইসরয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়ানো হয়। সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয়। মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী ইলেকটোরেট গৃহীত হয়। লর্ড মিন্টোকে বলা হয় ফাদার অব কমিউনাল ইলেকটোরেট। এই আইন ভাইসরয়ের শাসন বিভাগের সঙ্গে ভারতীয়দের যোগসূত্র স্থাপন করে। সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রথম ভারতীয় আইন সদস্য ল মেম্বার। তিনি লর্ড সিনহা বলে পরিচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, এই আইন মন্টেগু চেমস সংস্কার নামে পরিচিত। প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে অধিক ক্ষমতা প্রদান করা হয়। কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় এবং দেশে প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়। স্থির হয় যে ভাইসরয়ের আইন পরিষদের 6 জন সদস্যের মধ্যে 3 জন ভারতীয় হবেন। 1926 সাল সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান এবং ইউরোপিয়ানদের জন্য পৃথক ইলেকটোরেট নির্বাচক মণ্ডলী তৈরি হয়। এই আইন বলে কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেট আলাদা করা হয়। গুরুত্ব: এই আইনের প্রেক্ষিতে সাইমন কমিশন 1927 গঠিত হয়। রাওলাট আইনে 1919 বিনা বিচারে শাস্তি ও কারাদণ্ডের বিধান রাখা হয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 প্রদেশ এবং প্রিন্সলি স্টেটগুলিকে নিয়ে অল ইন্ডিয়ান ফেডারেশন গঠিত হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয়, যথা: কেন্দ্রীয় তালিকা ফেডারেল লিস্ট 59 আইটেমস, প্রাদেশিক তালিকা প্রভিন্সিয়াল লিস্ট 54 আইটেমস, যৌথ তালিকা কনকারেন্ট লিস্ট 36 আইটেমস। প্রাদেশিক সরকারের দ্বৈত শাসন ব্যবস্থা ডার্চি তুলে দিয়ে প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করা হয়। কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ডার্চি চালু হয়, ফলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রিজার্ভ, সংরক্ষিত ও ট্রান্সফার্ড হস্তান্তরিত দুটো ভাগে বিভক্ত হয়। পিছিয়ে পড়া শ্রেণী ব্যাকওয়ার্ড ক্লাসেস মহিলা, পিছিয়ে পড়া শ্রেণী ব্যাকওয়ার্ড ক্লাসেস মহিলা, ওম্যান ও শ্রমিক শ্রেণী লেবারের জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ইলেকটোরেট ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় সরকারের মুদ্রা ও ঋণনীতি নিয়ন্ত্রণের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হয় 1935 সালে। প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয়। যুক্তরাষ্ট্রীয় আদালত, ফেডারেল কোর্ট এবং পরিবহন বিভাগ চালু হয়। এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচিত হয়। মূল্যায়ন: এই আইনে কোনো প্রস্তাবনা বা প্রিয়াম্বেল ছিল না। নাগরিকের অধিকার রক্ষার কোনো বিধান রাখা হয়নি। সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করে। ভারত শাসন আইন 1935 জারির কারণসমূহ: সাইমন কমিশনের সুপারিশগুলি ভারতীয় শাসন ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ করা। গান্ধীজির আইন অমান্য আন্দোলন 1930, 3টি গোলটেবিল বৈঠকে 1930, 1931, 1932 সুপারিশগুলি প্রণয়ন করা। গান্ধী আরোইন চুক্তির বিষয়গুলি অন্তর্ভুক্তিকরণ। পুনা চুক্তির গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে শর্তগুলি অন্তর্ভুক্তিকরণ করা। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 কারণসমূহ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশ সরকারের আর্থিক ক্ষতি, ক্রিপস প্রস্তাব 1942, ক্যাবিনেট মিশন প্ল্যান 1946, গণপরিষদ গঠনের জন্য প্রস্তাব। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নৌবিদ্রোহ ও সামরিক বিদ্রোহ। বিষয়বস্তু: ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালের 15ই আগস্ট থেকে। স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে ভারত আত্মপ্রকাশ করে। দুটি স্বাধীন দেশ ভারত ও পাকিস্তান গঠিত হয়। সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া পদের অবলুপ্তি ঘটে। গভর্নর জেনারেল অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নর্স সাংবিধানিক প্রধান হিসাবে কার্য সম্পাদন করতে শুরু করেন। সিভিল সার্ভিসে নিয়োগ এবং সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া কর্তৃক নিয়োগের ক্ষেত্রে কোটা বন্ধ করা হয়। ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদের হাতে অর্পিত হয়। ক্রাউন সিজ টু বি দ্য অথরিটি, ডমিনিয়ন স্ট্যাটাস ওয়াজ গিভেন। লর্ড মাউন্টব্যাটেন শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। চক্রবর্তী রাজা গোপালাচারী প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। তিনি আবার
সর্বশেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সমালোচনা: ভারত স্বাধীন হলো কিন্তু দেশ দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ভারতের স্বাধীনতা অর্জন বিলম্বিত হয়। রাজতান্ত্রিক প্রদেশগুলিকে ভারত বা পাকিস্তানের সহিত যুক্ত হবার স্বাধীনতা কিংবা স্বতন্ত্র রাজ্য হিসাবে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন চলবার ক্ষমতা প্রদত্ত হয়। গণপরিষদের প্রতিনিধিত্বের বন্টন: ক্যাবিনেট মিশনের প্রস্তাব অনুযায়ী গণপরিষদের মোট আসন সংখ্যা ছিল 389টি। এর মধ্যে 11টি ব্রিটিশ শাসিত প্রদেশের জন্য 299টি আসন, এর মধ্যে মুসলিমদের জন্য 78টি, শিখদের জন্য 4টি এবং সাধারণের জন্য 210টি নির্ধারিত হয়। মুখ্য কমিশনার শাসিত দিল্লি, আজমির, মারওয়াড়া, কুর্গ ও ব্রিটিশ বেলুচিস্তানের একজন করে প্রতিনিধি ছিলেন। এগুলো ব্যতি রেখে দেশীয় রাজ্যগুলির মনোনীত প্রতিনিধিদের জন্য মোট 93টি আসন বরাদ্দ করা হয়। গণপরিষদের কমিটি ও তার সভাপতিগণ: কমিটির নাম: সভাপতি। খসড়া কমিটি, ড্রাফটিং কমিটির সভাপতি ডক্টর বি.আর. আম্বেদকর। স্টিয়ারিং কমিটির সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটি, ইউনিয়ন পাওয়ার্স কমিটি পণ্ডিত জওহরলাল নেহেরু। কেন্দ্রীয় শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রাদেশিক শাসনতন্ত্র সম্পর্কিত কমিটি, স্টেটস কমিটি পণ্ডিত জওহরলাল নেহেরু। মৌলিক অধিকার সংক্রান্ত সাব কমিটি, ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, জে.বি. কৃপালিনী সভাপতি। মৌলিক অধিকার, সংখ্যালঘু, আদিবাসী বিষয় সংক্রান্ত কমিটি, অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস, ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়াস, সভাপতি সর্দার বল্লভভাই প্যাটেল। সংখ্যালঘু সম্পর্কিত উপদেষ্টা কমিটি, মাইনরিটি সাব কমিটি, সভাপতি এইচ.সি. মুখার্জি। সভার কার্যাবলী সম্পর্কিত কমিটি, কমিটি অন দ্য ফাংশনস অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সভাপতি জি.বি. মাভলাঙ্কার। কমিটির নাম: জাতীয় পতাকা সম্পর্কিত কমিটি, অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, সভাপতি জি.বি. মাভলাঙ্কার। জাতীয় পতাকা সম্পর্কিত কমিটি, অ্যাডহক কমিটি অন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার সদস্যগণের তালিকা 1946। মন্ত্রীর নাম: দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক: জওহরলাল নেহেরু, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক পররাষ্ট্র প্রধানমন্ত্রী। সর্দার বল্লভভাই প্যাটেল, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক স্বরাষ্ট্র তথ্য ও সম্প্রচার। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক খাদ্য ও কৃষি। ডক্টর জন মাথাই, খাদ্য ও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক রেল ও পরিবহন। জগজীবন রাম, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক শ্রম। সর্দার বলদেব সিং, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক প্রতিরক্ষা। সি.এইচ. ভাভা, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক বাণিজ্য। মৌলানা আজাদ, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক শিক্ষা। রফি আহমেদ কিদোরাই, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক যোগাযোগ। সি রাজা গোপালাচারী, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক শিক্ষা ও চারুকলা। ভি.এন. গ্যাডগিল, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক শ্রম, খনি শক্তি। আর.কে. ষণ্মুখান চেট্টি, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক অর্থ। ডক্টর বি.আর. আম্বেদকর, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক আইন। রাজকুমারী অমৃত কাউর, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক স্বাস্থ্য। শ্যামাপ্রসাদ মুখার্জি, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রক শিক্ষা ও সরবরাহ। গণপরিষদের সদস্যদের দলগত আসন সংখ্যা। দলের নাম, আসন সংখ্যা: কংগ্রেসের আসন সংখ্যা ছিল 208, মুসলিম লীগের ছিল 73, ইউনিয়ন মুসলিম ছিল 1, ইউনিয়নিস্ট তপশিলি জাতি ছিল 1, কৃষক প্রজা পার্টি ছিল 1, তপশিলি জাতি ফেডারেশন ছিল 1, শিখ ও অকংগ্রেসি আসন সংখ্যা ছিল 1, কমিউনিস্ট পার্টি ছিল 1, নির্দল ছিল 8। এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষায় এসেছে, এইমাত্র যেই চ্যাপ্টারটা পড়ালাম সেগুলো বলছি। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি অফ দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলি? আনসার: জওহরলাল নেহেরু। How many members were initially there in the Constitution Assembly of India? Answer: 300. Next, which of the following was the biggest source for the Constitution of India? Answer: the Government of India Act 1935. Next, during which of the following period did the Constituent Assembly deliberate upon the
ফাইনালাইজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আনসার ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য মেম্বার অফ দ্য প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন? আনসার 562। নেক্সট, মেম্বার্স অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর elected by provincial assemblies. Next, why was the president of the constituent assembly? Answer, Rajendra Prasad. Next, Montagu Chelmsford report is associated with? Answer, Government of India Act 1919. Next, name the chairman of the Fundamental Rights Subcommittee of the Constituent Assembly. Answer, J.B. Kripalani. Next, the Constitution of India was enacted by a Constituent Assembly set up under the recommendation of? Answer, Cabinet Mission Plan. Next, the demand for a Constituent Assembly was for the first time authoritatively considered by the British government through in an indirect way through? Answer, August officer. Next, before 26 November 1949, which among the following was the governing law of India? Answer, Government of India Act 1935. Next, Dr. Rajendra Prasad was not a member of which of the following committees of the Constituent of the following committee of the Constituent Assembly? Answer, Order of Business Committee. Next, how many members are there in Constitutional Assembly? Answer, 389. Next, which of the following legislation brought the character of Indian government from unitary to federal? Answer, Government of India Act 1935। আমি এই যে ভিডিওগুলো পোস্ট করছি, আমি নিজেও প্রিপারেশান নিচ্ছি। তো আমি যে যা প্রিপারেশান নিচ্ছি, যে সমস্ত টিচারদের কাছে পড়ছি, তারা যে সমস্ত ইম্পর্টেন্ট যে নোটগুলো দিচ্ছে বা পড়াচ্ছে, আমি কিন্তু সেই ভিডিওগুলোই তোমাদের আপলোড করছি। যাদের টিচার রাখার সামর্থ্য নেই, কিংবা যারা একদম প্রত্যন্ত গ্রামে থাকে বা পাহাড়ি অঞ্চলে থাকে বা একদম মানে ঘোর জঙ্গলে থাকে, আর্থিক অবস্থা খারাপ, বই কেনার পয়সা নেই, ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পয়সা নেই, তাদের কাছে যদি একটা স্মার্টফোন থাকে, তারা আমার এই ভিডিওগুলো শুনবে, তোমাদের দেখবে প্রিপারেশানটা পুরো টোটাল কমপ্লিট হয়ে যাবে। আমি নিজে ডব্লিউবিসিএস প্রিপারেশান নিচ্ছি, আমাকে যা পড়াচ্ছে, আমাকে যত নোট দিচ্ছে, আমি সমস্ত কিছু তোমাদেরকে আপলোড করব। তোমরা এগুলো ভালো করে শুনবে আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আশা করি তোমাদের অনেক হেল্প করবে। তোমরা কানে হেডফোন লাগিয়ে অতি অবশ্যই শুনবে।